প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর পঞ্চম এবং ষষ্ঠ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো পঞ্চম চ্যাপ্টারে আমাদের যে বিষয় আছে সেটা হচ্ছে ফিউজ ম্যাটেরিয়ালস, এবং ষষ্ঠ চ্যাপ্টারে আছে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। খুব ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার। তো ফিউজ ম্যাটেরিয়ালসটা কি সেটা বোঝার আগে আমরা একটু বুঝি যে ফিউজটা কি। ফিউজ হচ্ছে আমাদের বৈদ্যুতিক সার্কিটে একটা প্রোটেক্টিভ ডিভাইস বলি বা রক্ষণ যন্ত্র, অর্থাৎ যে যন্ত্রটা আমরা এই বৈদ্যুতিক সার্কিটে ব্যবহার করলে বৈদ্যুতিক সার্কিটের যে কোনো ধরনের বিপদ থেকে আমরা বাঁচতে পারবো। অর্থাৎ বৈদ্যুতিক সার্কিটে শর্ট সার্কিট হওয়া বা কোনো ব্যক্তি যদি বৈদ্যুতিক লাইনে হাত দেয় বা কোনোভাবে বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে যায়, তাহলে সে যেন তড়িতাঘাত বা বৈদ্যুতিক শক বা ইলেকট্রিক শক না পায়, সেটা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেজন্য মূলত আমরা এই ফিউজ অথবা সার্কিট ব্রেকার এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করি। তো ফিউজ আসলে বাস্তবে তেমন কিছুই না। ফিউজ হচ্ছে জাস্ট একটা কম গলনাঙ্ক বিশিষ্ট একটা তার, একটা মেটাল, ঠিক আছে, যেটাকে আমরা সার্কিটের এই যে কারেন্ট প্রবাহের যে পথ, সেই পথের মধ্যে কোনো এক জায়গায় ফেজের সাথে মানে ফেজ তারকে কেটে কোনো এক জায়গায় ওটাকে বসাই দিলে সার্কিটে যদি কোনো কারণে ওভার কারেন্ট প্রবাহিত হয়, তাইলে এই তারটা সবার আগে পুড়ে যায় বা এটা গলে যায়। পুড়ে গেলে বা গলে গেলেই কিন্তু সার্কিট বিচ্ছিন্ন হয়ে যায়। এটা তোমরা অবশ্যই জানো, যেহেতু তোমরা বেসিক ইলেকট্রিসিটিতে সার্কিট পড়েছো। তো ওটা যদি গলে যায় তাহলে অন্য কোনো যন্ত্রপাতিতে কিন্তু আর ক্ষতি হবে না, বা কোনো মানুষও শক পাবে না, বেশি সময় ধরে পাবে না আর কি। যতক্ষণ ওটা পুড়ে যাচ্ছে ততক্ষণ হয়তো বা সে লাইনের সাথে সংযুক্ত থাকতে পারে, পুড়ে গেলেই বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এই ফিউজ সম্পর্কেও তোমরা তোমাদের বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারের বেসিক ইলেকট্রিসিটির শেষ দিকের চ্যাপ্টারে পড়বে। একটা চ্যাপ্টারই আছে রক্ষণ যন্ত্র এবং নিয়ন্ত্রণ যন্ত্র বা কন্ট্রোলিং অ্যান্ড প্রোটেক্টিভ ডিভাইস। তো যাই হোক, আমরা বুঝলাম যে ফিউজ কি। এরপর একটা সংজ্ঞা আসতে পারে এখানে তোমাদের ফিউজিং কারেন্ট কি। ফিউজিং কারেন্ট দেখো, ফিউজিং কারেন্ট হচ্ছে যে কারেন্টে সর্বোচ্চ যে পরিমাণ কারেন্টে এই কোনো একটা ফিউজ তার গলে যাবে, অর্থাৎ যে কারেন্ট পর্যন্ত সে মানে পুরো একদম শেষ হয়ে যাবে, সার্কিট বিচ্ছিন্ন করে দেবে, সেই কারেন্টটাকে আমরা বলবো ফিউজিং কারেন্ট। এরপর এখানে মেটাল এবং অ্যালয়ের দিকে সংজ্ঞা দেওয়া আছে। যেহেতু ফিউজ হিসেবে আমরা মেটাল এবং অ্যালয় ব্যবহার করি, আসলে এগুলো তোমরা জানো। মেটাল মানে কি? মেটাল মানে হচ্ছে ধাতু। ধাতু কি সেটা তোমরা অবশ্যই জানো। ধাতু হচ্ছে যে পদার্থগুলো সাধারণ অবস্থায় বা সাধারণ টেম্পারেচারে কঠিন অবস্থায় থাকে, যেগুলোকে সরু পাত বা চিকন তারে পরিণত করা যায়, যাকে সাধারণত আঘাত করলে এই টুনটুন শব্দ হয়, হ্যাঁ, যেমন আমাদের ওই লোহা, তামা, ইস্পাত, এগুলো হচ্ছে ধাতু। তো একটা ধাতু আছে যেটা সাধারণ টেম্পারেচারে তরল অবস্থায় থাকে, যেমন পারদ, হ্যাঁ। এরপরে দেখো অ্যালয়। অ্যালয়টা কি? অ্যালয় হচ্ছে বিভিন্ন ধাতুর মিশ্রণ। হ্যাঁ, অনেকগুলো ধাতু যদি গলিত অবস্থায় মিশ্রণ করা হয় তাহলে সেটাকে আমরা অ্যালয় বা সংকর ধাতু বলি। এগুলো তোমরা জানো আশা করি। এরপরে আছে দেখো প্রপার্টিজ অফ ফিউজ ম্যাটেরিয়ালস। মানে ফিউজ ম্যাটেরিয়ালস হতে হলে তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? অবশ্যই ফিউজ ম্যাটেরিয়ালস এর কম গলনাঙ্ক বিশিষ্ট হতে হবে। আগে আমরা বললাম, যেহেতু এটা গলে গিয়ে অন্য ডিভাইসকে বা সার্কিটকে রক্ষা করবে, যার জন্য ফিউজ ম্যাটেরিয়ালস এর একটা অন্যতম বৈশিষ্ট্য হবে যে সেটা কম গলনাঙ্ক বিশিষ্ট হবে। তারপরে ফিউজ ম্যাটেরিয়ালস এর কন্ডাক্টিভিটি ভালো হতে হবে, অবশ্যই এটা ভালো কন্ডাক্টর হতে হবে। তারপরে ফিউজ ম্যাটেরিয়ালস এর তোমার অক্সিডেশন মুক্ত হতে হবে, অর্থাৎ মরিচা ধরা যাবে না। মরিচা ধরে যদি ওটা নষ্ট হয়ে যায় বা মরিচা ধরলে দেখা যাবে যে পরিবাহিতাটা কমে যায়, তাহলে কিন্তু সেটা ফিউজ হিসেবে কাজ করতে পারবে না। তো এরকম আরো 3-4টি একটা বৈশিষ্ট্য থাকতে পারে, দেখে নিবা। এরপর আছে মেটাল অ্যান্ড অ্যালয় ইউজেস অ্যাজ ফিউজ, অর্থাৎ মেটাল এবং অ্যালয়ের মধ্যে কোন কোন পদার্থগুলো আমরা ফিউজ হিসেবে ব্যবহার করি। তো মেটালের মধ্যে আমরা তামা বা কপার ব্যবহার করি, অ্যালুমিনিয়াম ব্যবহার করি, তারপর আমাদের যে রূপা বা সিলভার ব্যবহার করি। অ্যালয় হিসেবে আমরা তামা এবং রূপার অ্যালয় বা সংকর ব্যবহার করতে পারি। তারপর আমরা এই লেড এবং টিন
এর মিশ্রণ ব্যবহার করতে পারি। হ্যাঁ, মেটালের ভিতরে টিন ব্যবহার করা হয়, লেড ব্যবহার করা হয়, লেড বা সীসা এগুলো ব্যবহার করতে পারি। এগুলোই দেয়া আছে, খুব ছোট্ট একটা চ্যাপ্টার, মাত্র 1 পেজের একটা চ্যাপ্টার আছে এখানে। এরপরে এখানে কিছু একটা চার্ট দেয়া আছে, সুবিধা অসুবিধা বা কোনটার ভালো মন্দ এরকম একটা চার্ট দেয়া আছে, অর্থাৎ মেটালের কি অ্যাডভান্টেজ আছে আর সংকর বা অ্যালয়ের কি অ্যাডভান্টেজ আছে। ফিউজ হিসেবে সাধারণত মেটালের চেয়ে সংকর যেটা বা অ্যালয় সেটাই ভালো কাজ করে, তার গলনাঙ্কটাও কম হয় এবং সাইজে মোটামুটি মোটা হয়, যার জন্য কারেন্ট পরিবাহিতাটা ভালো হয়। অর্থাৎ এটা এই মনে রাখবা যে ফিউজ হিসেবে পিওর মেটালের চেয়ে অ্যালয় বা সংকর ভালো কাজ করে। আচ্ছা, এরপরে দেখো এটা খুব ছোট চ্যাপ্টার। এরপরে দেখো আমাদের আছে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটা কি? ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটা হচ্ছে যে সকল ম্যাটেরিয়ালস বা যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় বা হালকা বিকর্ষিত হয় এবং যে সকল পদার্থকে সহজেই চুম্বকে পরিণত করা যায়, সেই সকল পদার্থই হচ্ছে চুম্বক পদার্থ বা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। এখন দেখো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর মধ্যে মূলত ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস তো আসলে লোহা, হ্যাঁ, আয়রন বা নিকেল, কোবাল্ট এই ধরনের যে পদার্থগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লোহা বা আয়রন। এখন বিভিন্ন ধরনের আয়রন আছে, যেমন বিশুদ্ধ লোহা আছে, ঢালাই লোহা বা কাস্ট আয়রন আছে, কার্বন ইস্পাত হতে পারে, সিলিকন ইস্পাত হতে পারে, এরকম বিভিন্ন ধরনের হার্ড কার্বন ইস্পাত, টাংস্টেন ইস্পাত, এগুলো সবই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। এখন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটাকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। তো সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আমরা কোনগুলোকে বলবো? যে ম্যাটেরিয়ালস গুলো খুব সহজেই চুম্বকে পরিণত করা যায় কিন্তু এর চুম্বকত্ব বেশিক্ষণ স্থায়ী হয় না, অর্থাৎ অস্থায়ী চুম্বক তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করি বা যার চুম্বকত্ব সহজেই বিলীন হয়ে যায়। মূলত আমরা যে ম্যাগনেট ব্যবহার করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বা বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে, সেখানে কিন্তু আমরা বেশিরভাগই তোমার ইলেকট্রিক ম্যাগনেট বা বৈদ্যুতিক চুম্বক যেটা সেটা ব্যবহার করি। তোমরা বৈদ্যুতিক চুম্বক সম্পর্কে আশা করি সবাই জানো, তারপর আমি একটু বলতেছি। বৈদ্যুতিক চুম্বকটা হচ্ছে যে চুম্বকটা বিদ্যুৎ প্রবাহিত হলেই শুধু চুম্বকের মতন আচরণ করে, বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে আবার চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, ম্যাক্সিমামটা নষ্ট হয়ে যায়, কিছু কিছু পদার্থের ক্ষেত্রে অবশিষ্ট কিছুটা থাকে। আমি বুঝাই দিচ্ছি, দেখো এরকম যদি একটা লোহার দণ্ড হয় বা যে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এরকম একটা বার বা পাত হয়, তো সেটার মধ্যে যদি তুমি এই তার জড়াও, তামার তার জড়ায় নাও, এটার উপরে তামার তার জড়াই নিলা, তামার তার যদি জড়ানোর পরে এই তামার তারের মধ্যে দিয়ে যদি তুমি বিদ্যুৎ প্রবাহিত করো, ধরো এটা একটা বার, একটু খেয়াল করো, এটার উপরে আমি এভাবে তামার তার জড়ালাম, জড়াইয়ে আমি যদি এভাবে এটার মধ্যে কারেন্ট প্রবাহিত করি, তাহলে এই বারটা বিদ্যুতে পরিণত হবে, সরি চুম্বকে পরিণত হবে, এই বারটা চুম্বকে পরিণত হবে। অর্থাৎ এই লোহার দণ্ডটা বা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটা খুব ভালো একটা চুম্বকের মতন আচরণ করবে, অর্থাৎ সে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। সেটা ডিপেন্ড করবে এখান থেকে কত কারেন্ট এখানে প্রবাহিত হচ্ছে। কারেন্ট যত বেশি প্রবাহিত হবে, এখানে চুম্বকের শক্তি বা প্রবল্য বা চুম্বক বলরেখা তত বেশি উৎপন্ন হবে। এখন দেখো, যদি এই কারেন্ট প্রবাহিত হতে থাকে তাহলে এটা চুম্বক থাকবে, কিন্তু যখন আমি এই সুইচটাকে অফ করে দেব তখন দেখবা যে সাথে সাথে এখানে চুম্বকত্ব বিলীন হয়ে গেছে। এখন এই যে সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস গুলো আছে, এই ম্যাটেরিয়ালস গুলো দিয়ে যদি আমি এরকম চুম্বক তৈরি করি, তাহলে দেখা যাবে যে কারেন্ট বন্ধ করার সাথে সাথে তার চুম্বকত্ব একদমই নষ্ট হয়ে গেছে। কিন্তু যদি হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস দিয়ে আমি এই চুম্বকটা তৈরি করি, তাহলে দেখা যাবে যে এর কিছুটা চুম্বকত্ব অবশিষ্ট থেকে যাচ্ছে, যেটাকে আমরা রেসিডুয়াল ম্যাগনেটিজম বলি। ডিসি মেশিনের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে রেসিডুয়াল ম্যাগনেটিজম কি বা রেসিডুয়াল ম্যাগনেটিজমের প্রয়োজনীয়তা কি, খুব ইম্পর্টেন্ট। রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকলে কিন্তু আমাদের যে জেনারেটর, সেলফ এক্সাইটেড জেনারেটর, সেগুলো কিন্তু আমরা তৈরি করতে পারতাম না। অর্থাৎ নিজে নিজে স্টার্ট হয় জেনারেটর একমাত্র এই রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকার কারণে। এটা একটু বড় বিষয়, তোমরা 4th সেমিস্টারে উঠলে ডিসি মেশিন একটা সাবজেক্ট পড়বে, তখন ভালোভাবে বুঝবে আশা করি।
তো তুমি এইটুক মাথায় রাখো যে আমরা যে জেনারেটর বা অল্টারনেটর ব্যবহার করি সেখানে সাধারণত কিন্তু সব ক্ষেত্রেই এই ইলেকট্রিক ম্যাগনেট বা বৈদ্যুতিক চুম্বক ব্যবহার করা হয়। আমরা যে স্থায়ী চুম্বকগুলো দেখি, দণ্ড চুম্বক বা বিভিন্ন সাইজের যে চুম্বক, নর্মালি সেই চুম্বকগুলো কিন্তু ব্যবহার করা হয় না, বড় বড় কোনো মেশিনেই ব্যবহার করা হয় না। ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষার জন্য ছোট আকারের যদি জেনারেটর তৈরি করা হয় সেক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। তো আশা করি তোমরা বৈদ্যুতিক চুম্বকটা কি বুঝতে পারছো বা বৈদ্যুতিক চুম্বক কিভাবে তৈরি হয় সেটাও বুঝতে পারছো। তাহলে দেখো, যে আলোচনায় ছিলাম আমরা সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তাহলে সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটা হচ্ছে কি, এটা আমরা বুঝতে পারলাম যে যে চুম্বক পদার্থগুলো সহজেই চুম্বকে পরিণত করা যায় বা যেগুলোর দিয়ে বিদ্যুৎ চুম্বক তৈরি করলে সেই চুম্বকত্ব বিদ্যুৎ অপসারিত করলে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে আর চুম্বকত্ব থাকে না। আর হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটা হচ্ছে যে ধরনের ম্যাটেরিয়ালসকে খুব সহজেই চুম্বকে পরিণত করা যায় না বা একটু কঠিন হয়, এবং যাকে একবার চুম্বকে পরিণত করলে তার চুম্বকত্ব সহজে নষ্ট হয় না, এবং এরকম যদি সেটার উপরে কয়েল পেঁচিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহিত করি তাইলে সেটা যে চুম্বকে পরিণত হয় সেই চুম্বকের চুম্বকত্বটা বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলেও পুরোপুরি এই চুম্বকত্ব নষ্ট হয়ে যায় না, কিছুটা চুম্বকত্ব থাকে। এরপর আছে দেখো এক্সাম্পল অফ হার্ড অ্যান্ড সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। তো হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর ভিতরে আমরা তোমার হার্ড কার্বন ইস্পাত, টাংস্টেন ইস্পাত, ক্রোমিয়াম ইস্পাত, কোবাল্ট ইস্পাত এগুলো সাধারণত ব্যবহার করি। আর সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে তোমার কাঁচা লোহা বা এই পিওর আয়রন, যেটা শুধু আয়রন বা লোহা, তারপরে তোমার যে ঢালাই লোহা বা কাস্ট আয়রন, তারপরে সিলিকন ইস্পাত, ম্যাঙ্গানিজ ইস্পাত, এগুলো কিন্তু আমরা এই সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করে থাকি। এছাড়া চুম্বক পদার্থের আরেকটা শ্রেণী বিভাগ করা যায় অন্যভাবে। এখানে আমরা যেটা করলাম সেটা হলো কি করলাম, হার্ড এবং সফট, কিন্তু আর একটা শ্রেণী বিভাগ আছে চুম্বক পদার্থের, যেটা হচ্ছে আকর্ষণ বিকর্ষণের উপরে ভিত্তি করে শ্রেণী বিভাগ। সেটা হচ্ছে 3 প্রকার। প্রথমে আছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, ক্লাসিফাই আবার লিখে রাখছি, মানে একবার তো ক্লাসিফিকেশন করলামই, পরে আবার একটা টার্ম আছে দেখো, ক্লাসিফাই দা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। তো এইটা হচ্ছে আসলে কোনো পদার্থ চুম্বক দ্বারা কিরকম আকর্ষিত হবে বা বিকর্ষিত হবে তার উপরে ভিত্তি করে এই শ্রেণী বিভাগটা করা হচ্ছে। এখানে 3 প্রকার চুম্বক ম্যাটেরিয়ালস আছে, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, আর একটা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস কোনগুলো দেখো, বা কাকে বলে? যেসব পদার্থ চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয় সেই সব পদার্থকে আমরা বলবো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। এদের মধ্যে লোহা, নিকেল, ইস্পাত এগুলো আছে। আর 2 নম্বরে আছে বললাম যে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস হচ্ছে কি, যে সকল চুম্বক পদার্থ চুম্বক দ্বারা সামান্য পরিমাণ আকর্ষিত হয় তাদেরকে বলবো আমরা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, যেমন হতে পারে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম ইত্যাদি। আর ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটা হবে যে সকল পদার্থ বা যে সকল চুম্বক পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হওয়ার পরিবর্তে সামান্য বিকর্ষিত হয় তাদেরকে আমরা বলবো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। যেমন হতে পারে তোমার দস্তা, পারদ বা গোল্ড, সীসা ইত্যাদি। এখন দেখো, এরপরে আছে চুম্বক পদার্থের গঠন। এখানে আছে প্রপার্টিজ এবং ইউজ, অর্থাৎ চুম্বক পদার্থগুলোর বৈশিষ্ট্য এবং ব্যবহার সম্পর্কে আলোচনা আছে। আর এর মাঝখানে তোমাদের একটু যে গঠন বা কম্পোজিশনও আছে, অর্থাৎ কোন চুম্বক পদার্থ কি দিয়ে গঠিত। যেমন আমরা বললাম যে এই চুম্বক পদার্থের মধ্যে, হার্ড চুম্বক পদার্থের মধ্যে এই কার্বন ইস্পাত, হাই কার্বন ইস্পাত, বা সফটের মধ্যে বললাম যে সিলিকন ইস্পাত বা এই সফট কার্বন ইস্পাত। তো এর ভিতরে কি কি থাকে আসলে, যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেশিরভাগটাই আয়রন থাকে, তার সাথে অল্প পরিমাণ কার্বন থাকতে পারে, বা কোনোটায় তোমার হালকা দস্তা থাকতে পারে, জিঙ্ক। তারপরে কোনো
ক্ষেত্রে তোমার দেখা যাবে যে এই আরো বিভিন্ন ধরনের মেটাল থাকতে পারে। তো সেটা কোন মেটাল কোন কত পার্সেন্ট থাকে সেটার একটু তোমরা মুখস্থ করে নিও ইম্পর্টেন্ট দেখে। কারণ এগুলো তো বোঝানোর তেমন কোনো টার্ম না, এগুলো জাস্ট তোমার মুখস্থ করতে হবে যে কার্বন ইস্পাতের মধ্যে কত পার্সেন্ট কার্বন থাকবে এবং কত পার্সেন্ট আয়রন থাকবে। তো সেগুলো আর আমি দেখালাম না, আগে এই টাইপের আলোচনা করছি, সেই আঙ্গিকে তোমরা একটু পরে মুখস্থ করে নিবা। এরপরে যদি আমরা দেখি বৈশিষ্ট্য, তাহলে নরম চুম্বক পদার্থের বৈশিষ্ট্য আমরা সংজ্ঞার ভিতরেই কিন্তু অলরেডি বলে ফেলেছি। সংজ্ঞার ভিতরে আমরা বলছি যে নরম চুম্বক পদার্থগুলো সহজেই চুম্বকে পরিণত করা যায়, আবার এটা সহজেই এর চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। তাহলে সহজে চুম্বককে পরিণত করা গেলে তার দেখা যাবে যে পারমিয়াবিলিটি বা বৈধতা বেশি হবে, আবার ধারণ ক্ষমতা কম হবে বা অবশেষ চুম্বকত্ব কম হবে। এই ধরনের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তো এখানে 3-4টা বৈশিষ্ট্য তোমরা বইয়ে থেকে পড়ে নিও। আমি 3-4টা বলে দিলাম অলরেডি, এখানে হয়তো বইয়ে 5-6টা আমাদের যে বইগুলো তাতে থাকতে পারে। একইভাবে যদি ব্যবহার আসে, তাহলে নরম চুম্বক পদার্থের ব্যবহার অস্থায়ী চুম্বক তৈরিতে আমরা ব্যবহার করি, যেমন ছোট ছোট ডায়নামো বা জেনারেটরের আর্মেচারের তৈরিতে, তারপর ট্রান্সফরমার বা যে কোনো ধরনের মেশিনের কোড তৈরিতে ব্যবহার করে থাকি। তারপরে যদি আমরা আলোচনা করি যে কঠিন চুম্বক পদার্থের বৈশিষ্ট্যগুলো কি, কঠিন চুম্বক পদার্থের বৈশিষ্ট্য আমরা সংজ্ঞার ভিতরে বলে ফেলছি। কঠিন চুম্বক পদার্থগুলো এই নরমালি একটু চুম্বকে পরিণত করা কঠিন হয়, এদের চুম্বকত্ব অবশিষ্ট থাকে, যার জন্য এর বৈধতা বা পারমিয়াবিলিটি কম এবং এটার অবশেষ চুম্বকত্ব বেশি, চুম্বকত্ব স্থায়ী হয়, এটার বৈশিষ্ট্য লেখা আছে। আর এই কঠিন চুম্বক পদার্থের ব্যবহার আমাদের স্থায়ী চুম্বক তৈরিতে আমরা এটা ব্যবহার করে থাকি। টেলিফোনের লোডিং কোড তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে, তারপর ইলেকট্রিক্যাল মেশিনের বিভিন্ন মেজারিং ইকুইপমেন্টে আমরা এগুলো ব্যবহার করে থাকি। তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা। আর নেক্সট দিন আমরা এই ম্যাগনেটাইজিং কার্ভ আছে একটা, এই চ্যাপ্টারে ম্যাগনেটাইজিং কার্ভ অর্থাৎ একটা চুম্বককে কিভাবে আমরা বিদ্যুৎ প্রবাহিত করে চুম্বকে পরিণত করতে পারি, আবার সেটা কিভাবে চুম্বক বিলীন হয়ে যায় চুম্বকত্ব, বা যেসব হার্ড ম্যাটেরিয়ালস এর মধ্যে কিছুটা চুম্বকত্ব থেকে যায় সেটা কিভাবে থেকে যায় বা কেন থেকে যায়, বা সেটাকেও যদি আমরা চাই এই একদম মুক্ত করতে, চুম্বকহীন করতে, চুম্বকত্ব বৈশিষ্ট্য থাকবেই না, তাইলে আমাদের কি করতে হবে, এইসব বিষয়ে একটা আলোচনা আছে এবং একটা কার্ভ আছে এই চ্যাপ্টারের শেষ দিকেই। তো সেটা আমরা নেক্সট দিন আশা করি আলোচনা করব। আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই আলোচনা। বইয়ের তোমাদের যে বইগুলো আছে সেখানে এই আলোচনাগুলো দেখতে পাবে, বই থেকেও একটু দেখতে পারো, আর ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে। তো আমরা আশা করি আরো একটা ভিডিও মিড টার্মের আগে তোমাদেরকে আপলোড করে দিব, বা আর একটা ক্লাস নিব সম্ভব হলে। তাইলে যদি আরেকটা ভিডিও দেই তাইলে দেখা যাবে যে এই চ্যাপ্টারের যেটুকু বাকি আছে তার সাথে এই আমাদের 7 চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি সেটা না হয় তাহলে 6 চ্যাপ্টার পর্যন্ত মিড হবে, আর যদি ওটা শেষ করতে পারি তাহলে 7 চ্যাপ্টার পর্যন্ত মিড টার্ম পরীক্ষা হবে। তো তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, মিড টার্মের জন্য প্রস্তুতি নাও। আজকের মতো এখানেই, তাহলে খোদা হাফেজ, সবাই ভালো থাকবা।